Rabindranath Tagore. He was born May 7th, 1861, the day we all celebrate among the Bengalis as Pochishe Boishakh. He was an Indian poet, writer, playwright, composer, philosopher, social reformer, and painter. He reshaped Bengali literature and music in the late 19th and early 20th centuries, and he was the author of the profoundly sensitive, fresh, and beautiful verse of Gitanjali. In 1913, the first non-European as well as the first lyricist to win the Nobel Prize in Literature. He is sometimes referred to as the birth of Bengal. Kavi Guru holds a very special place in the vision, mind, and the wishes of every Bengali's heart from different corners of the world. On this auspicious occasion, the Singapore Tagore Society has organized a cultural program called Troi. The Bengali term Troi, that is trio, reflects our effort to pay tribute to two more world-class poets along with the Kavi Guru. The rebel poet who talks about breaking the iron door through his rebellious poems and songs, Kavi Kaji Nazrul Islam, and the juvenile poet who is worshipped eternally with the explosive poems he penned down, the poet Shukanta Bhattacharya, who witnessed the kingdom of hunger all over the world. Today, we will pay homage to these three poets in and with their songs, stories, and poems. নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান ত্রয়ী কবি প্রণাম। টেগোর সোসাইটি সিঙ্গাপুর আয়োজিত এই অনুষ্ঠান তিন মহান কবির অমোঘ প্রাঞ্জল সৃষ্টির মেলবন্ধন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এবং তরুণ কবি, নবজাগরণের কবি সুকান্ত ভট্টাচার্যের সৃষ্টি দিয়েই আমরা তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। অনুষ্ঠান শুরু করছি সিঙ্গাপুরের স্থানীয় শিল্পীদের গান দিয়ে, হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম সুক্ষণ। এনারা প্রত্যেকেই রবীন্দ্র ভক্ত, প্রতিনিয়তই রবীন্দ্র চর্চা করেন গান ও কবিতার মাধ্যমে। শুরু করি আজকের অনুষ্ঠান। আপনারে করুণ মোচন
আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। কবিগুরুর সম্পর্কে বলতে গেলে এই নগণ্য এক জীবনে তা শেষ হবার নয়। শুধু গঙ্গাজলে গঙ্গা পুজো মতোই বলতে পারি, পশ্চিম আজি খুলেছে দ্বার, শ্বেতা হতে সব আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই মহামানবের সাগর তীরে। সমগ্র মানব জাতির জন্যই বিশ্বকবি রেখে গেছেন তার অমর সৃষ্টি। সেখান থেকেই আমরা আজ শোনাব গান, গল্প, কবিতা। এখন আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট জনপ্রিয় আবৃত্তি শিল্পী শ্রীমতী প্রণতি ঠাকুর। প্রায় ৪৫ বছর ধরে তিনি আবৃত্তি শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন। দেশে বিদেশে তার আবৃত্তি সমানভাবে সমাদৃত। তিনি বিবাহসূত্রে ঠাকুর পরিবারের সদস্য। আমার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় আমার মায়ের হাত ধরে। 25শে বৈশাখের দিন মা সন্ধ্যাবেলায় একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করতেন আমার পাড়ার বন্ধুদের নিয়ে। একটা ছোট রবীন্দ্রনাথের ছবি, তাতে হাতে গাঁথা টগর ফুলের মালা হাতে গেঁথে পরানো, চন্দন পরানো। আর আমরা যে যা পারতাম কবিতা বলতাম, কেউ গান গাইতো। সবসময় যে খুব সুরে গান হতো তা নয়। এইভাবে ওই মানুষটির সঙ্গে পরিচয় এবং তখন থেকে ভালোবাসা। রবীন্দ্রনাথ আমার মনে হয় আমাদের প্রথম এবং শেষ আশ্রয়। একটি ছোট ছেলে, দুষ্টু ছেলে, সে খেলাধুলো করেছে বা দুষ্টুমি করেছে, করে এসে তার জামা কাপড়ে যদি কোনো ধুলো লেগে থাকে বা কোথাও সে পড়ে গেছে, কাঁদছে, সে যেমন মায়ের কোলে এসে ঝাঁপিয়ে পড়ে। মা যতই অসন্তুষ্ট হন, মা তাকে কোলে তুলে নেন। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান আমাদের কাছে কিন্তু ওই মায়ের কোলের আঁচলের কথা, আমাদের জীবনের আশ্রয়, আমাদের যে কোনো অনুভূতিতে তিনি রয়েছেন। আর ব্যক্তিগতভাবে আমার একটা এই কথাটা বলতে ভালো লাগছে, সেটা হচ্ছে বিবাহ সূত্রে আমি ঠাকুর বাড়ির বউ। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম ICS, তার স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী, তার যিনি নাতি পৌত্র, তার নাম মিহিরেন্দ্রনাথ ঠাকুর। মিহিরেন্দ্রনাথ ঠাকুরের ছেলে সুনন্দ ঠাকুর আমার স্বামী। সেই অর্থে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ ভাইয়ের বংশের একজন, মেজদার বংশের একজন। আমরা রবীন্দ্রনাথ নিয়েই বড় ভালো আছি। আমরা তার মধ্যে যেন সব ধরনের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো অনুভূতিতে আমরা তাকে খুঁজে পাই। আমি কৃপণ কবিতাটি শোনাচ্ছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমাদের দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু।
তোমার কিংবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্র খালি ঘরে এনে উজাড় করে দেখি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে টুটে নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন দিল্লি নিবাসী বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী চৈতালি দাস। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো ধন্য
মানব জীবন জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। পরবর্তী নিবেদন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং কবিতার ফেরিওয়ালা সংগঠনের স্রষ্টা শ্রী শোভন সুন্দর বসুর কণ্ঠে রবীন্দ্রনাথের আবৃত্তি শুনব। শোভন সুন্দর বসু ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন জায়গায় আবৃত্তি পরিবেশন করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। আসুন তার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি শুনি। ছোটবেলায় শোনা গল্পগুলো, রূপকথাগুলো আমাদের মনের জগৎকে তৈরি করে দেয়। সেই রকম একটি শৈশব স্মৃতির কথা রবীন্দ্রনাথের লেখায়। পিলসুজের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে, তার উপরে খান্দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলপ লাগানো চুল বাবরি করা মিশকালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউ ডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখো ভূতের মতো। পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা। হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘন্টা বাজল দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নের ছেলের পৈতে রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনা বাকির দায় বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝরাত্রির, ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ার বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে, কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় ঘন বাঁশ বনের ভিতর থেকে পথের ধারে হাঁক উঠল, রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে। বেহারা পালাবে কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা, আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো যমদূতের মতো। পালকি থেকে টেনে বের করলে বরকে। বরকর্তার গালে মারল প্রচন্ড এক চড়। পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে, জাগলো হুলুধ্বনি। দল বল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন। উলঙ্গ প্রায় দেহ সবার, তেলমাখা সর্বাঙ্গ, মুখে ভূষর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। তারপরে এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধে বেলাগুলো সংসার থেকে গেল চলে।
আমাদের স্মৃতি আর নিবে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। এখন সিঙ্গাপুরের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। আসুন সবাই মিলে আনন্দ উপভোগ করি। পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করে শোনাবেন শ্রীমতী সুস্মিতা দে। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দৈত্য দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসন স্মরণ তব। গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূর্তি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মনে, না জানি কিসেরও আসে। লেগেছে কি ভালো হে জীবন না। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমারও বিজনবাসে।
বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপনার সিংহাসনে? মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে? কি দেখিছ বোধ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতে তো আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন সেবাহীন রাত কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সে চিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাণী। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মন? যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘুম, শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নেশা আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা। নূতন করিয়া লহু আর বার চির পুরাতন মোর। নূতন বিবাহে বাঁধিবে আমার নবীন জীবন ডোর। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী শ্রী অভিষেক কুমার মিত্র। তিনি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে জনপ্রিয়তা লাভ করেছেন। আসুন সবাই মিলে শুনি। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় একটি তারে গানের বেদন বইতে নারে। তোমার সাথে বারে বারে আর মেনেছি এই খেলাতে। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে। আমারে তার বাঁধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে। গানের লীলা সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে। বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনীর জাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়। নজরুল ইসলামের নামটির সঙ্গেই জড়িয়ে আছে বিদ্রোহী। তিনি আমাদের বিদ্রোহী কবি। দুখুমিয়া থেকে বিদ্রোহী কবি নজরুল ইসলাম হয়ে ওঠার সময়টা সাথে তার সমগ্র জীবন জুড়ে বহু সংগ্রাম,
বহু বিদ্রোহ, বহু প্রেম উঠে এসেছে তার কলমে। হ্যাঁ, তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি প্রেমিকও বটে। তাই তো তার সৃষ্টিতে কখনো তিনি প্রেমে পড়েছেন প্রকৃতির, কখনো বা ওই ছোট্ট কাঠবিড়ালিটির। তার সেই সৃষ্টির সমুদ্র থেকে কিছু মুক্তঝরা গান, কবিতা শোনাবো আজ আপনাদের। জন্মসূত্রে তিনি পেয়েছেন বিদ্রোহী খেতাব। আর যেখানে বিদ্রোহ সেখানেই তো সংগ্রাম, তা সে সীমান্ত হোক বা জীবন। বহু সংগ্রামের পথ ধরে এগিয়েছে তার জীবন। বহু চর্চায়, বহু অধ্যাবসায় তিনি তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন বিদ্রোহীর যোগ্য উত্তরসূরি হিসেবে। আর সেই বিদ্রোহীর কবিতা, গল্প, গান, ভ্রাতৃত্ববোধের কথা যার কণ্ঠে নতুন মাত্রা পায়, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী অনিন্দিতা কাজী। নমস্কার, ত্রয়ী কবি প্রণামে আমি অনিন্দিতা কাজী রয়েছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করছি মাত্র। আজকের দিনটা আমার কাছে অত্যন্ত আনন্দের, কারণ আপনাদের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে বহু মানুষ আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই সিঙ্গাপুর টেগোর সোসাইটিকে এমন এক বিশেষ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে তিন কবিকে নিয়ে আজ আমাদের এই আয়োজন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কবি সুকান্ত ভট্টাচার্য, এই তিন কবি আমাদের অত্যন্ত প্রিয় এবং প্রণম্য, এবং বাংলা সাহিত্যে তাদের অবদান অনস্বীকার্য। আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি আমার ঠাকুরদা কাজী নজরুল ইসলাম। আমার বাবা তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট গিটার বাদক কাজী অনিরুদ্ধ, এবং আমার মা শ্রীমতী কল্যাণী কাজী। আমার দাদুর সঙ্গে আমার প্রথম পরিচয় কিন্তু পড়ার বইয়ের পাতায় আর গানের খাতায়। তারপর ক্রমশ আমার মায়ের মুখে শুনেছি আমার দাদুর কথা, এই পরিবারের কথা, আমার বাবা, জ্যাঠা, ঠাকুমা সকলের গল্প, যারা অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। এবং ছোটবেলায় আর সবার মতো আমার ঠাকুরদা কিন্তু ঠাকুরদা হিসেবেই ছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন তার কবিতা পড়েছি, গান গেয়েছি বা তার জীবনের গল্প শুনেছি, তার জীবন দর্শন জানার চেষ্টা করেছি, তখন তার সম্প্রীতির ভাবনা, তার মানবিক বোধ, উদারতা, তার যে মহত্ব আমাকে আকৃষ্ট করেছে এবং আমার চলার পথে পাথেয় হয়েছে। তাকে নিয়ে গবেষণা করার ইচ্ছাটা ছিল একটা দায়িত্ব হিসেবে এবং ভালোবাসার জায়গা থেকেও, এবং তার উত্তরসূরি হিসেবে এটা আমার দায়িত্ব যে আগামী প্রজন্মের কাছে তার সৃষ্টিকে, তার ভাবনাকে, তার জীবন দর্শনকে পৌঁছে দেওয়া। সেখান থেকে যখন তাকে নিয়ে আমি আমার গবেষণা শুরু করি, তখন তার কথা জানতে জানতে হঠাৎ আবিষ্কার করি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু আমার দাদুর একটা সুন্দর সম্পর্ক ছিল। এই দুই কবির মধ্যে ৩৮ বছরের বয়সের ব্যবধান হলেও শ্রদ্ধা আর স্নেহের বাঁধনে দুজনে দুজনকে বেঁধে রেখেছিলেন। ছোটবেলা আমার দাদু রবীন্দ্র অনুরাগী ছিলেন এবং রবীন্দ্রনাথের গান তিনি গাইতেন নানা অনুষ্ঠানে। গীতাঞ্জলি দাদুর কণ্ঠস্থ ছিল। রবীন্দ্রনাথ পরবর্তীকালে যখন জেনেছিলেন সে কথা, তিনি খুব অবাক হয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন যে আমি নিজে এত গান লিখেছি, আমারই মনে থাকে না, ও কি করে মনে রাখলো আমার এত গানের কথা। আবার দাদু যখন বিদ্রোহী কবিতা লিখেছেন, তিনি গুরুদেবকে গিয়ে নিজে আবৃত্তি করে সেই কবিতা তাকে শুনিয়েছিলেন। সেই কবিতা শুনে গুরুদেব তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমি তোমায় আশীর্বাদ করি, একদিন তুমি জগৎ বিখ্যাত কবি হবে। দাদু যখন জেলে অনশন করছেন, কেউ তার অনশন ভাঙাতে পারছে না, তখন সকলে অনুরোধ করলেন গুরুদেবকে যে আপনি বললে নজরুল ইসলাম আপনার কথা শুনবে। গুরুদেব তখন শিলংয়ে। তিনি টেলিগ্রাম পাঠালেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। কিন্তু যে কোনো কারণেই হোক সেই টেলিগ্রাম দাদুর কাছে গিয়ে পৌঁছলো না।
গুরুদেব তখন দুঃখ করে তার পুত্র রথীন্দ্রনাথকে লিখেছিলেন, আমি নজরুলকে যে টেলিগ্রাম পাঠালাম তার কাছে পৌঁছয়নি, বোধহয় আমার বার্তা ওরা তার কাছে পৌঁছে দিতে চায় না। আবার গুরুদেবই দাদুকে জেলে থাকাকালীনই তার বসন্ত গীতিনাট্য উৎসর্গ করলেন এবং সেই গীতিনাট্য হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে নজরুল ইসলাম বলেছিলেন যে আমার আর কোনো চিন্তা নেই, আমি গুরুদেবের আশীর্বাদ পেয়ে গেছি। এবং তার সেই উচ্ছ্বাস দেখে জেলের ইউরোপিয়ান ওয়ার্ডারও বিস্মিত হয়েছিলেন। এরকম টুকরো টুকরো নানা ঘটনার মধ্যে দিয়ে দুই কবির সুন্দর সম্পর্কের কথা আমরা জানতে পারি। আর আরেকটা জিনিস আমি পড়তে গিয়ে লক্ষ্য করেছি, দাদুর একটা অদ্ভুত দাবি অধিকার বা জোর ছিল কবিগুরুর ওপর। কারণ দাদু যখনই গুরুদেবের কাছে কোনো কিছু চেয়েছেন, গুরুদেব কখনো তাকে ফেরাননি। একবার দাদুর বন্ধুরা নাগরিক পত্রিকার জন্য একটা শুভেচ্ছা বাণী দরকার কবিগুরুর, তো আমার দাদুকে অনুরোধ করলেন যে তোমাকে তো উনি কখনো ফেরান না, তুমি ওনার কাছ থেকে সেই শুভেচ্ছা বাণীটা এনে দাও। তো দাদু তো গুরুদেবকে একটা চিঠি লিখে ফেললেন যে গুরুদেব, আমার বন্ধুরা একটা পত্রিকা বার করছে, তার জন্য শুভেচ্ছা বাণী দরকার, আপনি একটা শুভেচ্ছা বাণী লিখে দিন। সেই প্রথম কবিগুরু দাদুকে একটি চিঠি লিখলেন এবং সেখানে তিনি লিখলেন যে পার্থক্যজনিত কারণে তার অপারগতার কথা। এবং আজকের এই অনুষ্ঠানে হয়তো চিঠিটা পড়া সম্ভব হচ্ছে না, বলা বাহুল্য এই চিঠি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। দাদু কিন্তু এতটুকু মনক্ষুণ্ণ হলেন না, কিন্তু কবিগুরু চিঠি পড়ে দাদু সেই চিঠির উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা কবিতা লিখে পাঠালেন। সেই কবিতার নির্বাচিত অংশ আমি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি। তিনি লিখলেন, তীর্থপথিক। হে কবি, হে ঋষি অন্তর্যামী, আমারে করিও ক্ষমা, পর্বত সম শত দোষ ত্রুটি ও চরণে হলো জমা। জানি জানি তার ক্ষমা নাই দেব, তবু কেন মনে জাগে, তুমি মহর্ষি করিয়াছ ক্ষমা আমি চাহিবার আগে। কোটি পূজারিনী পূজারী ভক্ত তোমার প্রসাদ যাচে, গুঞ্জরি ফেরে কত সে মধুপ তোমার পায়ের কাছে। তাহারা কি চাহে তাহারাই জানে, আমি এই চাহিয়াছি, তোমার আলোক কণা পেয়ে আমি খদ্দত হয়ে বাঁচি। জানি না কেন যে বহুজন জানে তুমি মোর চিরচেনা, ফিরাবে যেখানে আর সব জনে সেথা মোরে ফিরাবে না। অন্তরের এক কথা মোর দেব, মোর অভিমান নাহি, রিক্ত পাত্র ফিরি যদি আমি তোমার প্রসাদ চাহি। চাহিতে পেরেছি, নিকটে এসেছি, এই আনন্দ মোর। তীর্থ পথিক আসিতে পেরেছি, তব মন্দির দোর। আমি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ, মহাকালও নাহি জানে কবি তব আয়ুর সে পরিমাণ। তুমি নন্দন কল্পতরু যে, তুমি অক্ষয় বট, বিশ্ব জড়ায় রয়েছে তোমার শত কীর্তির জট। তোমার শাখায় বেঁধেছে কুলায় নভোচারী কত পাখি, তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জোড়াই ক্লান্ত আখি। বিজ্ঞান বলে বলুক রবির কমিয়া আসিছে আয়ু, রবি রবে রবে যত দিন এই ক্ষিতি অবতেজ বায়ু। মহাশূন্যের বক্ষ জুড়িয়া বিরাজে যে ভাস্কর, তার আছে ক্ষয় এত প্রত্যয় করিবে কোন সে নর। চন্দ্রও আছে, আছে অসংখ্য তারকা রাতের তরে, তবু দিবসের রবি বিনা মহাশূন্য সে নাহি ভরে। তুমি রবি, তুমি বহু ঊর্ধ্বের, তোমার সে কাছাকাছি যাবে কোন জন। তোমার কিরণ প্রসাদ পাইয়া বাঁচি, তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বের বিস্ময়। তব গুণগানে ভাষা সুর যেন
সব হয়ে যায় লয়। তুমি সরিয়াছ ভক্তরে তব এই গৌরব খানি, রাখিব কোথায় ভেবে নাহি পাই, আনন্দে মুখ বাণী। প্রার্থনা মোর যদি আর বার জন্মি এ ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্য গীতে। সেবকাধম নজরুল ইসলাম। এভাবেই তিনি তার অন্তরের শ্রদ্ধা জানিয়েছেন, বারে বারে তার লেখার মধ্যে দিয়ে গুরুদেবকে শ্রদ্ধা জানিয়েছেন। আপনারা সকলেই জানেন যে কবিগুরু যখন প্রয়াত হলেন, দাদু তখন বেতারে চাকরি করতেন। তিনি যখন খবর পেলেন গুরুদেব প্রয়াত হয়েছেন, তিনি দৌড়ের শেষ দেখার জন্য গেলেন তার কাছে, এবং ফিরে এসে তিনি বেতারে বসেই লিখে ফেললেন তার সেই কবিতা রূপিহারা, এবং তিনি স্বকণ্ঠে সেটা আবৃত্তি করলেন। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে প্রায় বলতেন যে, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। হ্যাঁ, এই দুই কবির জীবনে অনেক ট্র্যাজেডি, এবং দুজনের মিল অমিলের মধ্যেও কোথাও একটা অটুট বন্ধন আমরা দেখি। কারণ যে বছর রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হলেন, ঠিক তার 1 বছর পর কিন্তু কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হলেন। এখান থেকেই অনুভব করি এরা দুজনেই ছিলেন আত্মার আত্মীয়। ধন্যবাদ। এখন নজরুলগীতি পরিবেশন করবেন করুণাময় মজুমদার। উনি শান্তিনিকেতনে নীলিমা সেন ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শিখেছেন। 1985 থেকে আকাশবাণীতে নিয়মিত শিল্পী হিসেবে নিযুক্ত। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। উমারে বুকে ধরিয়া সুখে, উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী তরঙ্গে, মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধুনী তরঙ্গে।
সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিহঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিহঙ্গে। ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি, ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি। হে আদি কবি নবীন বাণী, হে আদি কবি নবীন বাণী, বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে। মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে আনন্দে। পরবর্তী শিল্পী জাপান থেকে সংস্কৃত ভট্টাচার্য। উনি সিঙ্গাপুরে মিরি আওয়াজ সুনো কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলেন এবং আশাজির কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন। আসুন শুনি আমরা তাঁর কণ্ঠে নজরুল গীতি। গোঠে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথা দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যার পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, সুনীল যমুনায়, যার তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজো যাহার কদম ডালে বেনু বাজে সাঝ সকালে, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন। গোঠে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ,
কোথায় বৃন্দাবন। আমি একটা দেশলাই কাঠি, মুখে আমার উসখুস করছে বারুদ। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্য, যিনি তার স্বল্প জীবনে যে ছাপ রেখে গেছেন তা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। কখনো তিনি আন্দোলনে নেমেছেন শাসনতন্ত্রের বিরুদ্ধে, কখনো বা কলম তুলে বুক চিতিয়ে লিখেছেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তার সে অমর সৃষ্টি থেকে আজ শোনাব তাঁর লেখা গান এবং কবিতা। এখন আবৃত্তি পরিবেশন করবেন অস্ট্রেলিয়া নিবাসী বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী শাশ্বতী বসু চ্যাটার্জি। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশের টানে বারবার ছুটে গেছেন আবৃত্তি চর্চা করতে। তার বহু আবৃত্তি সিডি HMV থেকে প্রকাশ পেয়েছে। আসুন তার কণ্ঠে শুনি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্পদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। তরুণ কবি, নবজাগরণের কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা গান এখন পরিবেশন করবেন শ্রী হীরক চৌধুরী। রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিবিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা সে পৌঁছে দেয় দূরে দূরে। কিন্তু কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার রানার চলেছে রানার, রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানা, রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানা রানা রানার 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 জানায় জানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠিয়া সংবাদে। রানার রানার জানায় জানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠিয়া সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়। রানার চলেছে বুঝি ভোর হয় হয়। আরো জোরে রানা দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় মন। আরো পথ বুঝি হয় লাল পূর্ব
কোন। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে চায়, কেমন করে রানার সবে হরিণের মতো গায়। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে চায়, কেমন করে রানার সবে হরিণের মতো গায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে টন টন, জোনাকিরা দেয় আলো, ভাবই রানার এখনো রাতের কালো। হাতে লণ্ঠন করে টন টন, জোনাকিরা দেয় আলো, ভাবই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা খোদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায়, অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্ররা জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে। ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। পিঠেতে টাকা বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয়, তবু রানার চোটে দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। রাত নির্জন পথে কত ভয়, তবু রানার চোটে দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখেও শোকে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখেও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কাল রাত্রির দামে। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কাল রাত্রির দামে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি। একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি
কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে, রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল। রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর, রানার 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 রানার। এখন আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী AKM মাজহারুল আবেদিন আদর। উনি সিঙ্গাপুরে কহন কবিতা চর্চা কেন্দ্রের স্রষ্টা, বাংলাদেশেও আবৃত্তি এবং নাট্য একাডেমির সঙ্গে যুক্ত। আসুন তাঁর কণ্ঠে শুনি। আর এক যুদ্ধ শেষ, পৃথিবীতে তবু কিছু জিজ্ঞাসা উন্মুখ। উদ্দাম ঢাকের শব্দে সে প্রশ্নের উত্তর কোথায়? বিজয়ী বিশ্বের চোখ মুদে আসে, নামে এক ক্লান্তির জড়তা। রক্তাক্ত প্রান্তর তার অদৃশ্য দুহাতে নাড়া দেয় পৃথিবীকে। সে প্রশ্নের উত্তর কোথায়? তুষার খচিত মাঠে, ট্রেঞ্চে, শূন্যে, অরণ্যে, পর্বতে, অস্থির বাতাসে ঘুরে, দুর্বোধ্য ধাঁধায়। ভাঙা কামানের মুখে, ধ্বংসস্তূপে উৎকীর্ণ জিজ্ঞাসা, কোথায় কোথায় সে প্রশ্নের উত্তর? দিগ্বিজয়ী দুঃশাসন, বহু দীর্ঘতর দিন তুমি আছো দৃঢ় সিংহাসনে সমাসীন। হাতে হিসেবের খাতা, উন্মুখ আর এই পৃথিবী আজ তার শোধ কর ঋণ। অনেকে নিয়েছ রক্ত, পেয়েছ অনেক অত্যাচার, আজ হোক তোমার বিচার। তুমি ভাবো তুমি শুধু নিতে পারো প্রাণ। তোমার সহায় আছে নিষ্ঠুর কামান। জানো নাকি আমাদের উষ্ণ বুক রক্ত গাঢ় লাল। পেছনে রয়েছে বিশ্ব, ইঙ্গিত দিয়েছে মহাকাল। স্পিডোমিটারের মতো আমাদের হৃৎপিণ্ড উদ্দাম, প্রাণে গতিবেগ আনে, ঝে ফেলে জনপদ গ্রাম। বুঝেছি সবাই আমরা বুঝেছি আমাদের কি দুঃখ নিশ্চিত। দেখো ঘরে ঘরে আজ জেগে ওঠে এক এক ভীম। তবুও যে তুমি আজও সিংহাসনে আছো, সে কেবল আমাদেরই বিরাট মায়। এখানে অরণ্য স্তব্ধ, প্রতীক্ষা উৎকীর্ণ চারিদিকে। গঙ্গায় প্লাবন নেই, হিমালয়ে ধৈর্যের প্রতীক। এ সুযোগে খুলে দাও ক্রূর প্রশাসনের প্রদর্শনী। আমরা প্রহর শুধু গণি। পৃথিবীতে যুদ্ধ শেষ, বন্ধ সৈনিকের রক্ত ঢালা। ভেবেছ তোমার জয়, তোমার প্রাপ্য এ জয়মালা। জানো না এখানে যুদ্ধ শুরু, এখানে দিন বদলের পালা। এখন আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট জনপ্রিয় আবৃত্তি শিল্পী ডক্টর অমিতাভ কাঞ্জিলাল। আসুন শুনি আমরা তাঁর কণ্ঠে সুকান্ত ভট্টাচার্যের কবিতা। পিতা নিবারণ ভট্টাচার্য, মা সুনীতি দেবী। 1926 সালের 16ই আগস্ট তার মাতামহীর 43 নম্বর মহিম হালদার স্ট্রিটের বাড়িতে জন্ম হয়েছিল তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার, বর্তমানে যেটা গোপালগঞ্জ জেলার কোটালি পাড়ার উনশিয়া গ্রাম, সেইখানে।
1945 সালে প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হয়ে লেখাপড়া ছেড়ে দেন। যোগদান করেন ছাত্র আন্দোলনে এবং বামপন্থী রাজনীতিতে। এইভাবেই তার আনুষ্ঠানিক লেখাপড়ার পরিসমাপ্তি ঘটে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য এই নামেই সর্বাধিক জনপ্রিয় তিনি। কিন্তু যে বা যারা তাকে প্রথম কিশোর কবি বলেছিলেন, সেই শব্দবন্ধের মধ্যে খানিকটা তাচ্ছিল্য মিশ্রিত ছিল কিনা জানি না, কিন্তু এমন একাগ্র, আদর্শনিষ্ঠ এবং সাম্যবাদের স্বপ্নে বিভোর কবি বাংলার বুকে খুব কমই জন্মেছেন। বড় অকালেই চলে গেছেন কবি। আমরা তাকে আজ স্মরণ করছি রবীন্দ্রনাথ এবং নজরুলের সঙ্গে একই পংক্তিতে তার নাম উচ্চারণের মাধ্যমে। নিবেদন করছি কবি সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যগ্রন্থের থেকে চিরদিনের কবিতাটি। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে। পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পারেতে তালের সারি, দূরে বাঁশ ছাড়ে আত্মদানের সাড়া। পচা জল আর মশায় অহংকারী। নীরব এখানে অমর কিষানি পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে। সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বন্ধুরা ঢেঁকিকে নাচায় পায়ে। প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশে হারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে। কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানা আর বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। নমস্কার। অনুষ্ঠান শেষ করব সিঙ্গাপুরের স্থানীয় শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে। আসুন সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করি। তুমি
শাহ